প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আবার তোমাদের সামনে হাজির হলাম আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আরও একটা অধ্যায় পর্যাবৃত্তিক গতি নিয়ে। তো এই অধ্যায়ে আজকে আমরা আলোচনা করব একদম প্রাথমিক আলোচনা, প্রথম দিকের আলোচনা, যে প্রথমে আমরা আলোচনা করব পর্যাবৃত্ত গতি কী। তারপর আমরা এটা আলোচনা করব যে সরল দোলন গতি কী। তো আসো প্রথমে আমরা পর্যাবৃত্ত বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। পর্যাবৃত্তটা কি? তোমরা ঘড়ির কাঁটা দেখেছো। ঘড়ির কাঁটার যখন ঘুরে তখন দেখা যায় যে মিনিটের কাঁটা বা সেকেন্ডের কাঁটা একটা নির্দিষ্ট সময় পর পর 12টার ঘরকে অতিক্রম করে। আবার তোমরা জেনে থাকবে যে সূর্যের চারিদিকে যখন পৃথিবী ঘুরে তখন 1 বছর পর পর একবার ঘুরে আসে। তো দেখো যে এই ঘটনাগুলা একটা নির্দিষ্ট সময় পর পর ঘটতেছে, বা একই ঘটনা ঘটতেছে, বা ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। আবার দেখো আমরা যে শার্ট পরে আসছি, এই শার্টের যে দেখো যে ডোরাগুলা, যে সবুজ কালার যে ডোরাগুলা একটা নির্দিষ্ট দূরত্ব পর পর আসছে। অর্থাৎ এই সবুজ যে ডোরাটা, এই ডোরাটা যদি এইখান থেকে এই ডোরাটার দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে প্রতিটা ডোরায় 1 সেন্টিমিটার দূরত্ব পরপর আছে। তাহলে এখানে ডোরাগুলো একটা নির্দিষ্ট পরপর সজ্জিত আছে, এখানেও একটা পুনরাবৃত্তি ঘটতেছে। তো এইগুলাকে বলা হয় পর্যাবৃত্ত। তাহলে পর্যাবৃত্ত আমরা কাকে বলতে পারি? যে যখন কোনো কিছুর নির্দিষ্ট ব্যবধানে পুনরাবৃত্তি ঘটে তখন তাকে পর্যাবৃত্ত বলে। তো পুনরাবৃত্তি দুইভাবে ঘটতে পারে। একটা হচ্ছে সময়ের সাপেক্ষে পুনরাবৃত্তি ঘটতে পারে, আর একটা হচ্ছে দূরত্বের সাপেক্ষে। যেমন সূর্যের চারিদিকে পৃথিবী 1 বছর পরে একবার ঘুরে আসে, এটাকে সময়ের সাপেক্ষে। আবার আমার শার্টের ডোরাগুলো দেখো 1 সেন্টিমিটার দূরে দূরে আছে, এটা হচ্ছে দূরত্বের সাপেক্ষে। তাহলে পর্যাবৃত্তকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে স্থানিক পর্যায়ক্রম, 2 নম্বর হচ্ছে কালিক পর্যায়ক্রম। স্থানিক পর্যায়ক্রম কোনটা? কিছুক্ষণ আগে আমি বলছি আমাদের শার্টের ডোরাটা একটা নির্দিষ্ট দূরত্ব পরপর আছে। আবার তোমরা গ্রামে ধান ক্ষেত খেয়াল করলে দেখবা যে ধান ক্ষেতের যখন ধানের চারাগুলো লাগানো থাকে একটা নির্দিষ্ট দূরত্ব পরপর সারিগুলো থাকে। আবার দেখা যাবে যে রাস্তার ধারে যে বিদ্যুৎ লাইনের যে পোলগুলো, খুঁটিগুলো একটা নির্দিষ্ট দূরত্ব পরপর আছে। এগুলো হচ্ছে স্থানিক পর্যায়ক্রম। কালিক পর্যায়ক্রম কি? কাল মানে সময়। যদি কোনো ঘটনার পুনরাবৃত্তি একটা নির্দিষ্ট সময় পর পর ঘটে তাহলে এটাকে বলবো কালিক পর্যায়ক্রম। যেমন ঘড়ির কাঁটার গুলি একটা নির্দিষ্ট সময় পর পর 12টার ঘরকে অতিক্রম করে। সূর্যের চারিদিকে পৃথিবী 1 বছর পর পর একবার ঘুরে আসে। পৃথিবী তার নিজ অক্ষের চারিদিকে একবার ঘুরে আসে 24 ঘন্টায়। এগুলো হচ্ছে কালিক পর্যায়ক্রম। এবার আমরা কথা বলবো হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি কাকে বলবো? কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে তাকে পর্যাবৃত্ত গতি বলে। আমরা আগে আলোচনা করছি, যেমন ঘড়ির কাঁটার মনে করো সেকেন্ডের কাঁটা 12টার ঘরকে কত সময় পর পর অতিক্রম করে?
60 সেকেন্ড পর পর এবং একই দিক থেকে অতিক্রম করে। তারপরে দেখো পৃথিবী তার নিজ অক্ষের চারিদিকে যখন আবর্তন করে তখন আমরা জানি যে 24 ঘন্টায় একবার আগের জায়গায় ফিরে আসে। এখানেও একটা 24 ঘন্টা পর পর তার নিজ অক্ষের চারিদিকে ঘোরে। আবার দেখো একটি সরল দোলক যখন দোল খায় তখন একটা নির্দিষ্ট সময় পর পর গোলকটি দোল খেতে থাকে। পর্যাবৃত্ত গতির এরকম অসংখ্য উদাহরণ আছে। এখন পর্যাবৃত্ত গতি যে বৃত্তাকারই হবে এমন কোনো নির্দিষ্ট নিয়ম নাই। এটা বৃত্তাকার হতে পারে, তারপরে এটা আয়তাকার হতে পারে গতিপথটা, তারপরে গতিপথটা উপবৃত্তাকার হতে পারে, তারপরে এর গতিপথটা সরলরৈখিক বা সরলরেখা হতে পারে, এর গতিপথ ত্রিভুজ আকৃতি হতে পারে, যে কোনো আকৃতি বা আরও জটিল যে কোনো আকৃতির হতে পারে। এরপরে আসো স্পন্দন গতি। স্পন্দন গতি কাকে বলবো? পর্যাবৃত্ত গতিরই একটা আপডেটেড ভার্সন হচ্ছে স্পন্দন গতি। পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণা যদি এদিক ওদিক চলতে থাকে, মানে তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় যদি তার বিপরীত দিকে চলে, তাহলে এই ধরনের গতিকে তখন আমরা বলবো হচ্ছে স্পন্দন গতি। অর্থাৎ পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু কণা যদি তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় ঠিক তার বিপরীত দিকে চলে, তবে এ ধরনের গতিকে স্পন্দন গতি বলে। যেমন হচ্ছে সরল দোলকের গতি, স্প্রিংয়ে ঝুলানো কোনো বস্তুর গতি, দোলনায় দোল খাওয়ার গতি, তরঙ্গের মধ্যস্থিত কণাগুলির কম্পনের গতি ইত্যাদি আরও অনেক গতি। পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণা যদি আরও কিছু বাড়তি বৈশিষ্ট্য থাকে, যেমন আমরা কিছুক্ষণ আগে বললাম যে এটা যদি এর পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় যদি ঠিক বিপরীত দিকে চলে, তখন আমরা ওই পর্যাবৃত্ত গতিটাকে বলবো স্পন্দন গতি। এখন যদি পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা যখন চলতে শুরু করে, চলার সময় যদি ওই কণাটার ত্বরণ তার সরণের সমানুপাতিক হয় এবং সাম্য অবস্থান অভিমুখী হয়, তখন এই ধরনের পর্যাবৃত্ত গতি বা স্পন্দন গতিকে আমরা একটা নতুন নামে অভিহিত করব। সেটাকে কি বলবো? সরল দোলন গতি, বা এটাকে বলা হয় সিম্পল হারমোনিক মোশন, SHM। তাহলে দোলনরত কোনো কণার ত্বরণ যদি সাম্যাবস্থান থেকে এর সরণের সমানুপাতিক হয় এবং ত্বরণের দিক সর্বদা সাম্যাবস্থান অভিমুখী হয়, তাহলে ওই কণার গতিকে সরল সন্নিহিত গতি বলে। এখানে খেয়াল করো, মনে করো একটা স্প্রিং এখান থেকে ঝুলানো আছে, এখন স্প্রিং যদি আমরা এই স্প্রিংটার নিচে যদি আমরা একটা ভর ঝুলাই দিই, মনে করো M ভরের একটা বস্তু ঝুলাই দিলাম, এখন যদি আমরা এটাকে হাত দিয়ে টেনে নিচের দিকে টেনে এই অবস্থান থেকে যদি এখান থেকে টেনে এখানে এই অবস্থানে এনে যদি আমরা ছেড়ে দিই, আগে এটা A অবস্থান ছিল, পরে আমরা কোন অবস্থান নিলাম? B অবস্থানে। বাহ্যিক বল প্রয়োগ করে যদি আমরা A অবস্থান থেকে B অবস্থানে এনে টেনে ছেড়ে দিই, তাহলে কি করবে?
এটা উপর নিচ এভাবে দুলতে থাকবে। তো যখন আমরা এটাকে কোনো বল প্রয়োগ করছিলাম না, তখন এটা কোন অবস্থানে ছিল? এই অবস্থানে। এই অবস্থানটাই হচ্ছে সাম্য অবস্থান। এই অবস্থান, এটাকে কি বলছি আমরা? সাম্য অবস্থান। সাম্য অবস্থান থেকে যদি আমরা বাহ্যিক বল প্রয়োগ করে টেনে ছেড়ে দিই, তাহলে উপর নিচেভাবে দুলতে থাকবে, সরলরেখা এভাবে দুলতে থাকবে, এবং এর গতিটা হবে পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি, যেহেতু সরলরৈখিক। একবার এ থেকে বিতে আসবে, আবার বি থেকে এতে গিয়ে আবার পরে এরকম সি অবস্থানে যাবে, এইভাবে দুলতে থাকবে সাম্য অবস্থানকে কেন্দ্র করে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে এই যে বস্তুটা, এম ভরের বস্তুটা যখন দুলবে, দেখা যায় যে এর ত্বরণ এবং সরণ ত্বরণটা সবসময় সরণের সমানুপাতিক হয়। ত্বরণকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি আর সরণকে যদি এক্স দ্বারা প্রকাশ করি, তাহলে এই ক্ষেত্রে এ এবং এক্স পরস্পর সমানুপাতিক হয় স্প্রিংয়ের ক্ষেত্রে। আবার একটা সরল দোলককে যদি আমরা ঝুলাই দিয়ে একটা গোলককে টেনে ছেড়ে দিই, এক্ষেত্রেও দুলতে থাকে। এক্ষেত্রেও দেখা যায় যে ত্বরণ এবং সরণ সমানুপাতিক হয়। তো এই শর্তটা যদি কোনো গতিশীল কণা মেনে চলে, তখন এই গতিটার নতুন একটা নাম হয়ে যাবে, সেটা হচ্ছে সরল দোলন গতি বা সরল স্পন্দিত স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন বলে এটাকে ইংরেজিতে। তো এখানে দেখা যায় যে ত্বরণটা সরণের সমানুপাতিক হয় ঠিকই, কিন্তু এটা বিপরীতমুখী হয়। সেজন্য বিপরীতমুখী হওয়ার কারণে একটা ঋণাত্মক চিহ্ন দিতে হয়, এখানে একটা ঋণাত্মক চিহ্ন দিতে হয়। অর্থাৎ বস্তুটার সরণ যেদিকে হবে, ত্বরণটা তার উল্টা দিকে। তো সেই দিকটা কোন দিকে? সাম্য অবস্থান অভিমুখী। আমরা যখন বস্তুটাকে নিচে টেনে এখানে আটকে রাখবো, যদি না ছেড়ে দিই, তাহলে এক সবসময় কোন জায়গায় যেতে চাপবে? এই অবস্থান, সাম্য অবস্থান অভিমুখী। তাহলে আমরা আবার যদি বস্তুটাকে আমরা যদি সংকুচিত করে উপরে সি অবস্থান আনি, তাহলেও সেটা কোন দিকে যেতে চাবে? এই অবস্থানে। তাহলে সাম্য অবস্থায়, মানে ও স্বাভাবিক যে অবস্থা থাকতে চায় বা থাকে, সেটা হচ্ছে সাম্য অবস্থান, এই অবস্থান। আমরা টেনে বা ছেড়ে দিলে বা সংকুচিত ছেড়ে দিলে তখন সবসময় সাম্য অবস্থান যাওয়ার চেষ্টা করবে। তাহলে এখানে যদি আমরা সরণটা এই দিকে ঘটে, তাহলে এর ত্বরণ হবে সাম্যাবস্থানমুখী, বিপরীত দিকে। আবার যদি সরণটা উপরের দিকে ঘটে, সেক্ষেত্রেও ত্বরণ হবে সাম্যাবস্থানমুখী। সেজন্য এখানের ত্বরণ এবং সরণ দিক সবসময় বিপরীত হয়। তো এই ক্ষেত্রে আমরা যদি এটাকে সমান লিখতে চাই, তাহলে এ সমান আমরা লিখতে পারবো একটা ধ্রুবক ইন্টু এক্স। এখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তাহলে সরল দোলন গতি এটা আসলে পর্যাবৃত্ত গতি বা স্পন্দন গতিরই একটা আপডেটেড ভার্সন। তাহলে আমরা বলতে পারি যে সকল সরল দোলন গতি পর্যাবৃত্ত গতি হতে পারে, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি সরল দোলন গতি হতে পারে না। কারণ সরল দোলন গতি হতে হলে অবশ্যই ত্বরণ এবং সরণ সমানুপাতিক এবং বিপরীতমুখী হতে হবে বা সাম্য অবস্থান অভিমুখী হতে হবে। কিন্তু পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে সরণ এবং ত্বরণ সমানুপাতিক বা বিপরীতমুখী নাও হতে পারে। যেমন এখানে সূর্যের তারের দিকে পৃথিবীর গতি, এই ক্ষেত্রে এটা পর্যাবৃত্ত গতি, কিন্তু এই ক্ষেত্রে সরণ ত্বরণের সমানুপাতিক বিপরীতমুখী না। আবার যখন কোনো মাধ্যমের ভিতর দিয়ে তরঙ্গ যায়, মাধ্যমের কণাগুলো যখন কাঁপে, সেক্ষেত্রেও এটা সরল দোলন গতি হবে। এবং সবসময় দেখা যায় যে এদের গতিপথটা সরলরৈখিক হয়। তাহলে সরল দোলন গতির কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো কি আমরা লিখতে পারি?
এটি একটি পর্যাবৃত্ত গতি, এটি একটি স্পন্দন গতি, এটি একটি সরলরৈখিক গতি। যে কোনো সময় ত্বরণের মান সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক। ত্বরণ সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী। আবার যদি আমরা সরলদোলকের ক্ষেত্রে দেখি, ওই একই ঘটনা ঘটবে। মনে করো একটা সরলদোলক এখানে আছে, একটা সুতার সাহায্যে যদি একটা দৃঢ় অবলম্বন একটা গোলকে ঝুলাইয়ে দিই, এবং ঝুলাইয়ে যদি এই গোলকটাকে আমরা এখান থেকে হাত দিয়ে টেনে এখানে এনে টেনে যদি ছেড়ে দিই, তাহলে এটা দোলকটা এভাবে দুলতে থাকবে। তো এক্ষেত্রে যদি কৌণিক ব্যবধানটা 4 ডিগ্রি বা তার চেয়ে কম হয়, তাহলে দোলকটা যখন দোলকটা দুলতে থাকবে, এক্ষেত্রেও এর গতিও হবে সরল দোলন গতি বা সরল সন্ধিত স্পন্দন গতি। এখানে এই একটা দৃঢ় অবলম্বন থেকে একটা স্প্রিংকে রাখলাম। এখন যদি এখানে আমি একটা ভর লাগায়ে যদি আমি বল প্রয়োগ করি, বাহ্যিক বল প্রয়োগ করি, তো বল প্রয়োগে আমি টেনে প্রসারিত করতে পারি, সংকুচিত করতে পারি। এবার এই চিত্রে বল প্রয়োগ করি না, দ্বিতীয় চিত্রে আমি যদি এটাকে মনে করলাম যে প্রথম চিত্রে এটা বল প্রয়োগ করার আগে এটা এই অবস্থানে ছিল, এটা আমরা এই অবস্থান বলতেছি। এরপরে বাহ্যিক বল প্রয়োগ করার ফলে, পরিমাণ বল প্রয়োগ করার ফলে এটা এ থেকে বি অবস্থানে গেল। এখন যদি আমি এটাকে টেনে ছেড়ে দিই, তাহলে কি হবে? এটা ঘর্ষণের তল ধরে এভাবে দুলতে থাকবে, এভাবে দুলতে থাকবে, এবং এটা এর গতিটা হবে সরল দোলন গতি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে যখন আমরা এখানে টেনে ছেড়ে দিব, তখন এ কী করবে? আবার আগের অবস্থায় এই অবস্থানে ফিরে আসবে। তো কেন বি থেকে এই অবস্থানে ফিরে আসতে চাবে? কোন কারণে? যখন আমরা বাহ্যিক বল এফ প্রয়োগ করব, তখনই এই স্প্রিংয়ের ভিতরে একটা নতুন একটা বল সৃষ্টি হয়ে যাবে এই বাহ্যিক বলের সমান। সেই বলটার দিক হবে এই দিকে, বামে, আর এখানে বাহ্যিক বলটা আমরা ডান দিকে প্রয়োগ করছি। তো এখানে এফটা হচ্ছে বাহ্যিক বল, আর বাহ্যিক বলের উল্টা দিকে যে বল সৃষ্টি হবে এখানে, এই বলটাকে যদি আমরা বলি এফ আর, তাহলে এই এই বলটাকে বলা হয় প্রত্যয়নী বল। এই বলের কারণে সে আগের জায়গায় প্রত্যাবর্তন করে, সেজন্য ওই উল্টা দিকে যে বল তৈরি হয় সেটাকে বলবো আমরা প্রত্যয়নী বল। তাহলে এখানে এই পারকে আমরা কি বলছি? প্রত্যয়নী বল। তো এখানে সরল দোলন গতির ক্ষেত্রে দেখা যায় যে ত্বরণ সরণের সমানুপাতিক, কিন্তু আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি এফ সমান এম এ। তার মানে এখানে ভর যদি নির্দিষ্ট থাকে বস্তুটার, তাহলে এফ এবং এ এরাও পরস্পর সমানুপাতিক হয়। তো ত্বরণ যদি সরণের সমানুপাতিক হয়, তাহলে বলও সরণের সমানুপাতিক হবে। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এফ সমানুপাতিক এক্স। এখানে এফটা হচ্ছে বাহ্যিক বল। বাহ্যিক বল আমরা ডানে প্রয়োগ করছি, বস্তুটা সরণও ডান দিকে হচ্ছে, একই দিকে, সেজন্য এফ সমানুপাতিক আমরা লিখতে পারি এক্স।
বা আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু কে এক্স। এখানে কেটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক। কেটাকে আমরা কি বলি? স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবকও বলে। স্প্রিং বা বল ধ্রুবক। আর আমরা যদি বাহ্যিক বল না বিবেচনা করে প্রত্যয়ী বল বিবেচনা করি, সেই ক্ষেত্রে কি হবে? যে প্রত্যয়ী বল এ পার সমানুপাতিক হবে এক্স, কিন্তু একটা ঋণাত্মক চিহ্ন, মাইনাস চিহ্ন হবে। কারণ কি? এখানে আমরা যদি বলটা বস্তুটাকে এদিকে ডান দিকে নিয়ে যাই প্রয়োগ করে, তাহলে সরণ ডান দিকে হচ্ছে, আবার বাহ্যিক বল ডান দিকে হচ্ছে, কিন্তু প্রত্যয়ী বল কোন দিকে ক্রিয়া করতেছে? বাম দিকে। তাহলে প্রত্যয়ী বল বাম দিকে, কিন্তু সরণ হচ্ছে ডান দিকে। তাহলে প্রত্যয়ী বল আর সরণ এখানে বিপরীতমুখী, সেক্ষেত্রে একটা মাইনাস চিহ্ন হবে। সেক্ষেত্রে এই সূত্রটাকে আমরা লিখতে পারি এ পার ইকুয়াল টু মাইনাস কে এক্স। তোমরা এফ সমান শুধু কে এক্স লিখতে পারি, বা এ পার সমান মাইনাস কে লিখতে পারি। যেহেতু এই বাহ্যিক বল এবং প্রত্যয়ী বল সমান, সেক্ষেত্রে আমরা সূত্র মাইনাস দিতেও পারি, নাও দিতে পারি, কোনো সমস্যা নাই। যদি প্রত্যয়ী বল আমরা বলি তাহলে এখানে মাইনাস দিতে হবে, আর যদি বাহ্যিক বল বলি তাহলে মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো ধন্যবাদ সবাইকে। আশা করি সরল দোলন গতি কি, পর্যাবৃত্ত গতি কি আমরা বুঝতে পেরেছি।